ফাইনালি হাওড়া থেকে 691 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম রক্সল। রক্সল স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখান থেকে ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। এ দেখুন এরকম ঘোড়ার গাড়ি আছে, বর্ডার পর্যন্ত নিয়ে যাবে, পার হেড 20 টাকা করে, এবং বীরগঞ্জ গেলে আরও 20 টাকা, মানে 40 টাকা করে পার হেড। এ দেখুন এরকম প্রচুর আছে, এখানে প্রচুর টাঙা আছে, এই একটা দেখুন এখানে প্রচুর আছে। কিন্তু আমরা বাসে যাব, আমাদের বাস এসে গেছে। এ দেখুন এই হচ্ছে আমাদের বাস, বাসে করে আমরা যাব। যে বাসে করে আমরা নেপাল ট্যুরটা পুরো কমপ্লিট করব, সেই বাস অলরেডি দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে করে রক্সল পৌঁছানোর পর এই এসি বাসে করেই শুরু হলো আমাদের নেপাল ভ্রমণ। এই রক্সল স্টেশন থেকে বর্ডার 1.5 কিলোমিটার মতো, এবং বর্ডারের পর আরও 3 কিলোমিটার গেলে বীরগঞ্জ, টোটাল ওই 4.5 কিলোমিটার মতো। এই হচ্ছে নেপালের বর্ডার, এই হচ্ছে নেপালের বর্ডার। আমরা নেপালে ঢুকছি। জাস্ট এর আগে বিএসএফ দিয়ে চেকিং করা হলো, প্রত্যেকের আধার কার্ড কিন্তু অরিজিনাল যে আধার কার্ড চেক করলেন বিএসএফ। এরপর একটা আছে যেটা নেপালের বর্ডার, মানে নেপাল পুলিশ দ্বারা যেটা চেকিং হয়। এখানে কিন্তু চেকিং ভালোই, দেখুন পদে পদে চেকিং। এখানে নেপাল পুলিশের চেকিং হলো, এই হচ্ছে নেপাল পুলিশের চেকিং। এই জায়গাটা, এইটা কালকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি কালকেই জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন কি অবস্থা। চলে এলাম বীরগঞ্জ, এইখানে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু হবে। আমরা চলে যাব চিতওয়ান ফরেস্টের দিকে। গরম গরম এক চাউ সহযোগে প্রাতরাশ সেরে চটজলদি গাড়িতে উঠে পড়লাম। বীরগঞ্জে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এবার কিন্তু একটা লং জার্নি, চিতওয়ান ফরেস্ট যাচ্ছি। এই বীরগঞ্জ থেকে প্রায় 135 কিলোমিটার। একটা জিনিস দেখুন, এখানে কিন্তু রাস্তার এই যে পোস্টগুলো দেখুন, এখানে কিন্তু সোলার সিস্টেম দেখুন, সোলার পাওয়ার প্রত্যেকটা পোস্টে দেখুন, সোলার পাওয়ার প্রত্যেকটা পোস্ট। আনুষ্ঠানিকভাবে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। বর্ডার ক্রস করে দেশটিতে ঢোকা মাত্রেই শুরু হয়ে গেল গাঢ় সবুজের সমারোহ। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, দেশটির সর্বত্রই একটি বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। এই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাস্তার ধারেই একটি হোটেলে গাড়ি দাঁড় করিয়ে সেরে নিলাম আজকের লাঞ্চ, আর তারপর আবার যাত্রা শুরু। দীর্ঘ একটা পথ, কিন্তু প্রকৃতির মনোমুগ্ধকর রূপ যেন এই যাত্রাপথের সমস্ত ক্লান্তি যেন লাঘব করে দিল। পৌঁছে গেলাম হোটেলে। চলে এলাম চিতওয়ান ফরেস্টে, একদম সামনেই হোটেল নেচার হেরিটেজ। এই হচ্ছে হোটেল নেচার হেরিটেজ। সুন্দর হোটেলটা দেখুন, খালি বেশ সুন্দর হোটেল একদম। ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি থারু কালচারাল ডান্স দেখতে। এখানে 8টা থেকে শুরু হয়। আর একটা কথা, ইন্ডিয়ান টাইমের সঙ্গে কিন্তু এখানকার টাইমের 15 মিনিট ডিফারেন্স, মানে ইন্ডিয়াতে 15 মিনিট আরও পরে। এখানে এখন 7:45 বাজে, ইন্ডিয়াতে এখন 7:30। এই যে থারু কালচারাল হাউস, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 200 টাকা করে ইন্ডিয়ান মানিতে, এবং নেপালি কারেন্সিতে 300 টাকা জনপ্রতি। এবং এই ডান্সগুলো এখানে দেখানো হবে। 1 ঘন্টা হচ্ছে ডিউরেশন। এখানে এই ডান্সগুলো দেখানো হবে, 1 ঘন্টা ডিউরেশন। আর এই হচ্ছে অডিটোরিয়াম, দেখুন প্রচুর সিট আছে এবং যথেষ্ট বড়, মানে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে এই থারু কালচারাল প্রোগ্রাম দেখেন। থারু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন রকম লোকনৃত্য রয়েছে।
যার মধ্যে উল্লেখযোগ্য হল সখিয়া ও দাসাইন। পরিবারে কারোর বিবাহ বা যে কোনো উৎসবে এই নৃত্য পরিবেশন করা হয়। এক্ষেত্রে ছেলেরা ড্রাম বাজান এবং পুরুষ মহিলা উভয়ই নৃত্যে অংশগ্রহণ করেন। নৃত্যে অংশগ্রহণকারী ছেলেরা বিভিন্ন রকম অলংকারের সাথে ধুতি ও ঝুলুয়া এবং মেয়েরা চলিয়া ও ফাড়িয়ার মতো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে থাকেন। পরিশেষে দর্শকরাও এই অনুষ্ঠানে সামিল হলেন। অনুষ্ঠানের শেষে আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও নাচতে অনুরোধ করা হলো। অনেকেই নাচছেন, দেখুন অনেকেই কিন্তু নাচছেন, প্রচুর অডিয়েন্সও প্রচুর আছে, দেখুন অডিয়েন্সও প্রচুর এসছে এবং আমাদের প্রচুর লোক নাচছেন, কিন্তু নাচতে উঠছেন। এদিন ডিনারে ছিল রুটি, মাটন আর স্যালাড। গুড মর্নিং। আজকে 26/5/2025 আছি চিতওয়ান ফরেস্টে। কালকে রক্সল থেকে বীরগঞ্জ হয়ে চিতওয়ান ফরেস্টে এসেছি। আছি এই হোটেলে, দেখুন বেশ ভালো হোটেলটা, বেশ বড় এবং দুর্দান্ত রুমগুলো, দেখুন ফ্যান্টাস্টিক হোটেল। কালকে দেখাবার সময় পাইনি, দেখুন দুর্দান্ত হোটেল, দুর্দান্ত, এবং রুমগুলো যথেষ্ট ভালো। তো যাই হোক, এখন জঙ্গল সাফারিতে যাব। জিপ এসে গেছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আর বলে দিই তার আগে আপনাদের রেটগুলো। সাফারির জন্য যদি আপনারা বুকিং করতে চান, জিপ হোক বা হাতি হোক, সেটা আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের লোকের সঙ্গে কথা বললেই হবে। বার্গেনিং, টুকটাক বার্গেনিং হয়, খুব বেশি হয় না। যেমন এরা বলেছিল যে পার হেড ওই ঘন্টা 2 থেকে 2.5 মতো ঘোরাবে, যাওয়া আসা মিলিয়ে এখান থেকে উইথ সাফারি। মোটামুটি পার হেড ইন্ডিয়ান মানিতে 650 টাকা লাগবে। সেটা 600 হলো, তারপর এটা 500 টাকা করে পার হেড হয়েছে। আর এইটাই যদি আপনারা 4 ঘন্টা মতো ঘোরেন তাহলে কিন্তু এটা পার হেড 2200 টাকা নেবে, ইন্ডিয়ান মানিতেই বলছি। আর যদি হাতির পিঠে করে ঘুরতে চান তাহলে পার হেড ইন্ডিয়ান মানিতে 2200 টাকা করে। এই যে সাফারি জিপ চলে এসছে, এই হচ্ছে সাফারি জিপ। এই জিপে করে ঘুরবো। একটা জিপে 12 জন করে বসতে পারবেন। যেতে যেতে এই রাস্তায় হাতি দেখতে পেলাম, যেতে যেতেই কিন্তু হাতির দর্শন পেয়ে গেলাম রাস্তাতেই। সকালের তাজা বাতাসে মনটা বেশ চাঙ্গা হয়ে গেল। প্রাতঃকালে প্রকৃতির নান্দনিক রূপ দেখতে দেখতে বিস্তীর্ণ ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে হাজির হয়ে গেলাম রাপ্তি নদীর তীরে। দেখুন একদম পুরো জলের উপর দিয়ে যাচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত। দেখুন পুরো একদম জলের উপর দিয়ে। এটা কিন্তু একটা গ্রেট এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগলো, বেশ একটা অ্যাডভেঞ্চারাস। আর এই ব্রিজটা দেখুন ফ্যান্টাস্টিক, এই নদীর ওপরই ব্রিজটা। এটা মনে হচ্ছে হ্যাঙ্গিং কোনো ব্রিজ, এটা হ্যাঙ্গিং ব্রিজ। যখন জল বেড়ে যায় নদীতে তখন এই ব্রিজটা ইউজ করা হয়। এই জঙ্গলে প্রবেশ করছি। 1973 সালে প্রতিষ্ঠিত এই চিতওয়ান জাতীয় উদ্যানটি নেপালের প্রথম জাতীয় উদ্যান। পূর্বে এটির নাম ছিল রাজকীয় চিতওয়ান রাষ্ট্রীয় নিকুঞ্জ। এখানে কিন্তু 2-3 জায়গায় আর্মি ক্যাম্প আছে। যেমন এই পিছনেই দেখুন, এই সবে একটা চেকিং হলো। এখানে কিন্তু ক্যামেরা বা মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ, দেখলে কিন্তু কেড়ে নেবে কনফার্ম। এইসব জায়গাগুলো কিন্তু ক্যামেরা বা মোবাইল ভিতরে রাখবেন। 932 কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এশিয়ার অন্যতম সেরা এই জাতীয় উদ্যানটিতে জিপ সাফারি, জঙ্গলে হাঁটা, পাখি দেখা, থারু সংস্কৃতি এবং তাদের জীবিকা অভিজ্ঞতা আপনি অতি সহজেই উপভোগ করতে পারবেন। জঙ্গলের ভেতরে একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন এখানে কিন্তু এরকম টাওয়ার আছে। এই একটা টাওয়ার, আর এই যে এর ভিতর বাঘ আছে, এর ভিতরে বাঘ ওপর থেকে দেখা যায়, এবং এরকম ওয়াচ টাওয়ার একটা ওই দিকেও আছে। চলুন দেখাই ওপর থেকে কিরম লাগে। সাফারির মধ্যে দুটো জায়গায় জিপ থেকে নামতে দেওয়া হয়, বাঘ দেখার জন্য ওয়াচ টাওয়ারের সামনে আর বিসাজার লেকের সামনে। যে লেকের নৈসর্গিক দৃশ্য আপনার মনকে নাড়া দিয়ে যাবেই।
জঙ্গলের মধ্যে কিন্তু হাতে যদি ক্যামেরা বা মোবাইল থাকে তাহলে কিন্তু খুব সাবধানে নেবেন, কারণ রাস্তা প্রচণ্ড এবড়ো খেবড়ো। যদিও যখন জিপে উঠবেন তখন ওনারা অ্যালার্ট করবেন, তবুও তা সত্ত্বেও আপনারা মনে রাখবেন মোবাইল বা ক্যামেরা থাকলে অত্যন্ত সাবধানের সঙ্গে হ্যান্ডেল করবেন। সত্যি বলতে কি, গোটা সাফারিতে কিছু হরিণ, ময়ূর আর বানর ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না। এই সেই নদী, যে নদীটা পেরিয়েছিলাম, বুড়ি রাপ্তি এই নদীটার নাম। সেই নদীটা পেরোবো, দেখুন সেই আবার সেই অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। একদম এতটা জল, তার উপর দিয়ে আমরা পার হচ্ছি। দেখুন, আর এই হচ্ছে ব্রিজ। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি এখন জঙ্গল থেকে। প্রায় 3 ঘন্টা মতো ঘুরলাম। 500 টাকায় 3 ঘন্টা ঘোরা জঙ্গলের মধ্যে, এটা কিন্তু রিয়েলি ভীষণ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এরপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গরম গরম লুচি, ছোলার ডাল আর সুজি সহযোগে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। চিতোয়ান থেকে পোখরার দূরত্ব 148 কিলোমিটার। পাহাড়ি এই পথে গাড়িতে করে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। প্রথমে টাউন, তারপর বেশ খানিকটা জঙ্গলের পথ অতিক্রম করার পরই শুরু হয়ে গেল পাহাড়ের সারি। প্রকৃতির কোল বরাবর যতই এগোতে রইলাম, পারিপার্শ্বিক দৃশ্য যেন ততই নান্দনিক হয়ে উঠল। চলে এলাম গুনাদি। যেতে যেতে এরকম জায়গায় একটা দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে গুনাদি। দেখুন ব্যাপক জায়গাটা, একদম চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়। এরকম একটা জায়গা, রাস্তার ধারেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে এখানে লাঞ্চ করব এই গুনাদিতে। এখানে সব ব্যবস্থা করা হয়েছে, এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বেশ ভালো জায়গাটা। এটা সমস্ত রকম খাবার আছে, সব কিছুই পাওয়া যায় এখানে। দেখুন লেখাই আছে গুনাদি। এখানে সব রকম খাবার পাওয়া যায়, কিন্তু আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। এখানে সব চলছে খাওয়া। যারা নিজেরা আসবেন, এরকম যেতে যেতে কিন্তু প্রচুর রকম খাওয়া পাবেন, যেখানে আপনারা খেয়ে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রচুর রকম আইটেম আছে, এখানেও কিন্তু কিনে খেতে পারেন। নেপালের পশ্চিমাংশের গণ্ডকী অঞ্চলের অন্তর্গত কাস্কি জেলার একটি শহর হল পোখরা। জনসংখ্যার দিক থেকে বিচার করলে নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর কাঠমান্ডুর পরেই এই শহরের স্থান। নেপালের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শনযোগ্য শহর এবং সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি হল এই পোখরা, যা ফেওয়া লেকের তীরে অবস্থিত। আর পোখরায় আমাদের হোটেলও ছিল এই লেকের একেবারে সন্নিকটে। এখন 4টে বাজে, চলে এলাম পোখরা আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে প্রবেশ করার খানিকক্ষণের মধ্যে রুমেতেই চলে এলো গরম গরম ভেজিটেবিল চপ, সস আর চা। এদিন রাত 10টা নাগাদ ডিনার করে ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে পোখরা ভ্রমণ, তবে সেটা পরের পর্বে।